ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও জেতেনি বাংলাদেশ। একই ভেন্যুতে একই উইকেটে ২২৭ রান যখন আমরা করেছি তখন আসলে জয়ের আশাটা থাকে কিভাবে? বাংলাদেশ কি ব্যাটিংয়ে হেরে গেছে? ব্যাটিংয়ে আমরা আসলে কত রান কম করেছি? বাংলাদেশের ইনিংস শেষে আমি একটা ওই যে ফটো কার্ড দিয়েছিলাম নট আউট নো মানে, সেখানে এই প্রশ্নটা আপনাদের কাছে ছিল এবং বেশিরভাগ যেই কথাটা বলেছেন তার সঙ্গে আমি একমত। অন্তত ১০০টা রান আমরা কম করেছি, কিন্তু এর চেয়েও আরও ১০০ রান আমরা কম করতে পারতাম। ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচটা আমরা হেরেছিলাম ৫ উইকেটে, সেকেন্ড ম্যাচ হারলাম ৭ উইকেটে। প্রথম ম্যাচ হেরেছিলাম ১৪ বল বাকি থাকতে, সেকেন্ড ম্যাচ হারলাম আমরা ৭৯ বল বাকি থাকতে। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ছিটে ফোটা করতে পারলো, সেকেন্ড ম্যাচে সেটা মোটেও ছিল না। একেবারে অসহায় আত্মসমর্পণ করেছি আমরা এবং তাতে করে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজটাও আমরা হেরে গেলাম এক ম্যাচ হাতে রেখে। সিগনিফিক্যান্ট, এটা কিন্তু সিগনিফিক্যান্ট, কেননা ক্যারিবিয়ানদের কাছে এটা আমাদের ১০ বছর পরে ওয়ানডে সিরিজ হার। আপনি যদি হিসাব করে দেখেন ৪টা সিরিজ পরে, ২টা হোম সিরিজ ২টা অ্যাওয়ে সিরিজ পরে। অবশ্য আগের ম্যাচেই যে হিসাবটা ওলটপালট হয়ে গিয়েছিল যে তার আগে টানা ১১টা ওয়ানডে ম্যাচ আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতেছিলাম, সেই জয়ের ধারায় যে ছেদ প্রথম ম্যাচে পড়েছিল, সেকেন্ড ম্যাচেও সেইটা হয়ে গেল আরও বেশি করে। এই যে ম্যাচটা হারার মাধ্যমে আমাদের সিরিজটা হারা নিশ্চিত হয়ে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? অবভিয়াসলি ব্যাটিং। ব্যাটিংয়ের কোন পার্টটা, সেটা একটা প্রশ্ন হতে পারে। দেখুন, যেটা আমি বলছিলাম যে আমরা ২২৭ রান করেছি, অন্তত ১০০টা রান কম করেছি। ফার্স্ট ম্যাচের কথা মাথায় রাখলে ওইটা ২৯৪ করেও শেষ পর্যন্ত আমরা খুব একটা যে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি তা না। ওয়েস্ট ইন্ডিজ রিলেটিভলি সহজেই আসলে জিতে গিয়েছিল। সো আজকে টসের সময় যখন আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আগের ম্যাচের চেয়ে টার্গেটটা একটু বেশি দেওয়ার চিন্তাভাবনা, মানে বেশি দেওয়ার ওই টার্গেটটা থাকবে কিনা, উনি কিন্তু ওই যে পজিটিভলি বলেছিলেন। কিন্তু প্রবলেম যেটা হলো যে এখন তো মনে হচ্ছে বাংলাদেশ এই যে প্রথম থেকেই ৩০০ রান করতে হবে, ৩৩০ রান করতে হবে, সেই ভাবনাতে গিয়ে আমরা মোটামুটি ১৫০ রানেই গুটিয়ে যাওয়ার একটা অবস্থাতে চলে গিয়েছিলাম। আমরা আসলে ওইটা পারি না। ২২৭ রান করার পরও বলছি ১০০ রান শর্ট। আবার আমি শুরুতে বললাম যে এর চেয়েও ১০০ রান আমাদের কম হতে পারত, তাতে ১২৭ আসলে এটা স্কোরটা হতে পারতো। সেইটা কিভাবে? সেইটা হচ্ছে কি, আমরা ১১৫ রানে তো ভাই 7টা উইকেট হারিয়ে ফেলেছিলাম। 8 উইকেটে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম সাকিব, এই দুজনের যে ৯২ রানের পার্টনারশিপ, রেকর্ড পার্টনারশিপ, 8 উইকেটে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ, তাতে করেই তো স্কোরটা ২০০-র উপরে গেল। আবার শেষ 3টে উইকেট আমরা পরপর 3 ওভারে হারিয়ে ২২৭-এ গুটিয়ে গিয়েছি। এই রানটা চেস করা ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং লাইন আপের জন্য তাদের ঘরের মাটিতে এমন উইকেটে এটা কোনো ব্যাপারই না, এবং সেইটা তারা প্রমাণ করেছে ৭৯ বল হাতে রেখে জিতে। হ্যাঁ, বাংলাদেশের এই জায়গায় সাফল্য জায়গাটা তারা থাকতে পারে বা ভাবতে পারে, সেইটা কি? সেইটা হচ্ছে গিয়ে আমরা এভিন লুইসকে 50 করতে দিইনি, ৪৯ রানের সময় তাকে আমরা আউট করেছি। আমরা হচ্ছে গিয়ে ব্রেন্ডন কিংকে সেঞ্চুরি করতে দিইনি, ৮২ রানে তাকে আউট করেছি। এমনকি কেসি কার্টি যে ৩ নম্বরে নেমেছিলেন তাকেও আবার আমরা 50 করতে দিইনি, ৪৫ রানে তাকে আউট করেছি। সো 3জন ব্যাটসম্যানের যে আউট করেছি তাদের 3টা মাইলস্টোনে আমরা পৌঁছতে দিইনি। এই একটা কোট আনকোট সান্ত্বনায় বাংলাদেশের থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটা কি আর কোনো সান্ত্বনা হয়? কোনো সান্ত্বনাই আসলে হয় না। এই ইনিংসটাতে মানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের কথা যদি বলি, তাহলে ওইখানটাতে একটা মানে আমরা 1-2টা হাফ চান্স মিস করেছি। সৌম্য সরকার স্পেশালি ওই ওপেনিং পার্টনারশিপটা, যেটা হয়তো বা 70s-এর ঘরে ভেঙে যেতে পারতো যদি তিনি ক্যাচটা ধরতে পারতেন। মেহেদী হাসান মিরাজের বলে এভিন লুইস একটা চান্স দিয়েছিলেন যখন তার হচ্ছে গিয়ে ২৮ রান, সেটা তিনি ধরতে পারেননি। আর শেষের দিকে গিয়ে সৌম্যার একটা খুবই টাফ চান্স পেয়েছিলেন, কার্টি যখন 40 রানে ছিলেন, সেই টাফ চান্সটা তিনি আসলে গ্র্যাব করতে পারেননি। এর বাইরে আসলে আমাদের বোলিং লাইন আপের কেউ আসলে সেই অর্থে পেনিট্রেট আমরা করতে পারিনি। আমাদের একাদশে যে একটা পরিবর্তন হয়েছিল সেইখানটাতেও শরীফুল এসেছেন তাসকিনের জায়গায়, যা হওয়ার তাই হয়েছে। বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নাই। ২২৭ রান যখন আমরা করেছি এই ম্যাচটা, তখনই আমরা হেরে গেছি। এখন এই এত কম রান আমরা কি জন্য করলাম? যেটা আমি বলছিলাম যে ৩০০ বা ৩২০, ৩০, ৪০-এর টার্গেটে খেলতে গিয়ে আমরা যে একেবারে লেজে গোবরে করে ফেললাম, এটা তো স্পষ্ট। ধরুন শুরু থেকেই যদি আমি বলি, সেইখানটাতে আমাদের ৫৪ রানে আমরা 3টা উইকেট হারিয়েছি এবং সেই 3জন কারা কারা আউট হয়েছেন? সৌম্য সরকার 2 রান করে, লিটন দাস
4 রান করে, মেহেদী হাসান মিরাজ 1 রান করে, 3 জন ব্যাটসম্যান মিলে করেছেন 7 রান। প্রথম 54 রানে 3 উইকেট পড়েছে। তার মানে অন্য প্রান্ত থেকে তানজিদ তামিমি আসলে রান করছিলেন। আমাদের যে এই যে 3 ব্যাটসম্যানের কথা বললাম, স্পেশালি ওই দুইজন, সৌম্য সরকার একটা ভালো ফর্ম নিয়ে এসেছিলেন, গ্লোবাল সুপার লিগে তিনি প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। এইখানে এসে প্রথম ম্যাচে 19, এই ম্যাচে তিনি হচ্ছে গিয়ে 2 রান করে আউট হয়ে গেছেন। লিটন দাস তিনি এই ম্যাচে স্কোরটা ডাবল করেছেন, ফার্স্ট ম্যাচে 2 রান করেছেন, এইখানে 4 রান করেছেন। সৌম্য তো হচ্ছে কি ওই যে আউটের কথা যদি বলি, সৌম্য মিডনে একটা লোপ্পা ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। আর লিটন দাস তিনি যে আসলে এটা পুল করার চেষ্টায় কি করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ হয়ে গেল, সেটা বেশ হাস্যকরী ব্যাপারটা লেগেছে। আর মিরাজের এইখানটাতে প্রথম ম্যাচে তার ব্যাটিং এর স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু এই ম্যাচে এসে তিনি ওই যে বলটা ছাড়বেন কি মারবেন এই হিসাব করতে গেলে ব্যাটের ইনসাইড এজ হয়ে তিনি বোল্ড হয়ে গেলেন। সো এই তিনজন ব্যাটসম্যান যে শুরুতে আউট হয়েছে তারা মিলেই করেছেন 7 রান। তানজিদ তামিম তার মানে 54-তে 7 করেছেন। তানজিদ তামিম অন্য প্রান্ত থেকে মেরে খেলছিলেন। দলের যখন 64 রান, তখন তিনি নিজেও 46 রান করে 33 বলে আউট হয়ে গেলেন। এখন তানজিদ তামিমের কি দায় মুক্তি রয়েছে? হ্যাঁ, তিনি স্কোর করেছেন, প্রথম ম্যাচেও 60 করেছেন, এই ম্যাচেও তিনি 46 করেছেন, কিন্তু ইনিংসটাতে তো আর লম্বা করতে পারেননি। এবং ওই জায়গাটাতে গিয়ে যখন একটা 36 রানে পার্টনারশিপ করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব একটু সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, তারপরে গিয়ে আমরা 4 উইকেটে ওই 100 রানে পৌঁছেছিলাম, সেইখান থেকে 115 হতে হতে আমাদের 7টা উইকেট চলে গেল। আফিফ হোসেন আগের ম্যাচের মতো এই ম্যাচেও স্টার্ট পেয়েও সেটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেনি। আগের ম্যাচে 28 করেছিলেন, এই ম্যাচে 29 বলে 24 রান করে গুদাকেশ মোটিকে উইকেট দিলেন। মোটি বাহাতি স্পিনার, ওয়েস্ট ইন্ডিজের আগে 3টা ওয়ানডে ম্যাচে উইকেট পাননি, তিনি হচ্ছে গিয়ে এই উইকেটটা তুলে নিলেন। তারপরে জাকের আলী অনেককেও তিনি আসলে এলবিডব্লিউ করলেন। আর যখন ওইখানটা থেকে কি বলা চলে যে রিশাদও আউট হয়ে গেলেন, 115 রান আমাদের 7 উইকেট চলে গেল। তারপরের হিসাবটা ছিল হচ্ছে গিয়ে এই মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিবের যে পার্টনারশিপটা। রিয়াদ তার মতো করেই খেলেছেন, 92 বলে 62 রানের ইনিংস খেলেছেন, 67 স্ট্রাইক রেটে। এই সময়ে আপনি মনে হতে পারে যে না ঠিক আছে, যে সম্মানজনক একটা স্কোরের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু ওইটা আসলে ব্যাটসম্যানদের আমি কাট করে দাঁড় করবো না, কিন্তু আগের ব্যাটসম্যানরা এমন একটা অবস্থা করে রেখেছিলেন যে এইখান থেকে উইনিং টোটাল পর্যন্ত নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। বরং তানজিম সাকিব যেই ব্যাটিংটা করেছেন সেইটা আমাদের ওই মূল যে ব্যাটসম্যান তাদের জন্য লজ্জাজনক হওয়ার কথা। তানজিম সাকিব 50টা ডিজার্ভিং ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা পাননি তিনি। 45 রানে গিয়ে চেজের বলে কটন বোল্ড হয়ে আউট যখন তিনি হয়ে গেলেন, তখন তারপরের ওভারটাতে আবার রিয়াদও আউট হয়ে গেলেন। জেডেন সিলসকে তিনি হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের একটা বল মারতে গিয়ে ওই পয়েন্ট বাউন্ডারিতে তিনি হচ্ছে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন 62 রান করে। জেডেন সিলসি কিন্তু ওই প্রথম 3টা উইকেট পেয়েছিলেন, তারপরে আবার মাহমুদুল্লাহ রিয়াদের এই উইকেটটা পেলেন। সো 227 রানে যখন আমরা গুটিয়ে গেছি, তখন আর এই ম্যাচে আমরা কোনো জয়ের মতো অবস্থানেই ছিলাম না। আমাদের মানে জয়ের সম্ভাবনাটা আসলে লেস দেন 1% ছিল, মোটামুটি আসলে মিরাকলের পর্যায়ে ছিল। সেইটা করার মতো বোলিং লাইন আপ আসলে আমাদের নেই। আমরা আগের ম্যাচেও তাও আপনি বলতে পারেন যে না 294 অনেক বড় স্কোর, ওইটাকে কোনো একটা জায়গায় স্পেলে যদি আমরা ভালো বোলিং করি, কোনো একটা ফেজে যদি আমরা ভালো বোলিং করি, একটা চান্স তৈরি হয়ে গেলেও যেতে পারতো। 227 ডিফেন্ড করতে নেমে সেটা করার আর কোনো সুযোগই ছিল না। তাহলে এই যে ম্যাচটা গেল, সেই ম্যাচে আপনি যেই ম্যাচে বাংলাদেশের সিরিজ হার নিশ্চিত হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টানা 4 সিরিজ জয়ের পর সিরিজ হেরে গেলাম, 10 বছর পর সিরিজ আমরা তাদের কাছে হারলাম, এবং টানা 11 ওয়ানডে ম্যাচ 6 বছরে জেতার পরে পরপর 2টা ওয়ানডে ম্যাচ আমরা হেরে গেলাম। সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? অবভিয়াসলি ব্যাটসম্যানরা, অবভিয়াসলি ব্যাটিং। এবং সেইখানটাতে আমার কাছে মনে হয় সবাইকেই কাঠগড়া দাঁড়াতে হবে। যে 115 রানের 7 উইকেট, সেইখানটার কথা বলা যায়। আরও যদি আমি স্পেসিফিক্যালি যদি আর একটু বলি, পরের দিকে তো সেটাতে রিকভারি স্টেজে গিয়ে পৌঁছেছিল। আমার কাছে মনে হয় যে তানজিদ হাসান তামিমের উইকেটটা পর্যন্ত ওইটাই আসলে টার্নিং পয়েন্ট। আমি তাকে একা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, ব্লেম করছি না, কিন্তু আমি বলছি যে আগে 3 ব্যাটসম্যান, ওই যে সৌম্য 2 রানে, লিটন 4 রানে, মিরাজ 1 রানে আউট হয়েছেন, এবং তিনিও যখন আউট হয়ে গেলেন সেট ব্যাটসম্যান হিসাবে, আমরা ওইখানটাতে 66 রানে 64 রানে আমরা 4 উইকেট হারিয়ে ফেললাম। ওইটাই আসলে টার্নিং পয়েন্ট। এরপরে আর বাংলাদেশের এই ম্যাচে 300+ স্কোরের ওই দিকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনার কাছে কি এটা টার্নিং পয়েন্ট, নাকি আপনার টার্নিং পয়েন্ট অন্য কিছু? জানাতে পারেন।